আসসালামু আলাইকুম। স্যার আপনার গ্রুপটার নাম কি? আপনাকে লিংক, আপনি তো ভর্তি হয়েছেন পেমেন্ট করে, তার লিংক তো দেওয়া হয়েছে, লিংকে তো জয়েন করে নিয়েছেন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইয়ে 3 বলে বেস 3, ওইখানে ভিডিওগুলো সেভ থাকে। আচ্ছা আচ্ছা। স্যার প্রবলেম থিওরির যে আমাকে কিছু কিছু আমাদের যে ম্যাথ গুলো করতে বলছে, যেগুলো আপনারা নিজে নিজে করবেন, হ্যাঁ, এগুলোর মান আমরা 100% মানে আপনার মতো মিলাতে পারিনি, বাট কাছাকাছি আছে। অনেক সময় 2-4 টাকা 10 টাকা 20 টাকা এগুলা কোন ব্যাপার না, কারণ হলো আমি নিছি হয়তো বা স্যার সব দিয়ে করলে বইয়ের সাথে মিলে যায়। হ্যাঁ, এখন হলো এই যে এখানে 3 ঘর নিছি আমি, আপনি হয়তো 4 ঘর নিছেন অথবা আপনি 2 ঘর নিছেন, এই জন্য কিছু কিছু টাকা কম 10-20 টাকা কম হলে কোনো সমস্যা না। বড় অ্যামাউন্টের ক্ষেত্রে সমস্যা। এমনি নিয়ম ঠিক থাকলে আপনারা ফুল নাম্বার পাবেন। হ্যাঁ, চলে যাই আমরা ক্লাস। এটা ম্যাথ তো হবে স্যার, ম্যাথ হবে। ম্যাথ হবে। এখানে বলতেছে স্যার কোন নিয়মে করলে বেশি ভালো হবে, এটাই কনফিউজ। কোনটা নিয়ম, কোনটা বুঝিনি প্রশ্নটা। মানে ছক দিয়ে করব নাকি সূত্র বসাই দিয়ে আপনার জন্য করব? যেটা সুবিধা হয় সেটা করবেন, আপনি যেটাতে এক্সপার্ট সেটা করবেন। আচ্ছা, আমরা আচ্ছা ক্লাসে ঠিক চলে আছে। যাচ্ছি। বলতেছে পেয়ার লিমিটেড is considering investment in one of the mutual exclusive project P and Q. তার কাছে দুইটা প্রজেক্ট আছে, পি এবং কিউ, যে কোনো একটাতে সে বিনিয়োগ করবে। The firm cost of capital is 15%, risk-free rate 10%, following data are available. এখানে দুইটা রেট দেওয়া আছে। কস্ট অফ ক্যাপিটাল মানে আর বা আয়ের মান 15%, রিস্ক ফ্রি রেট হলো 10%। এখন এই অঙ্কের বাইরে একটা কথা বলি, যদি এই অঙ্কটা যে প্রশ্ন দেখে যদি বলে এনপিভি বের করো, যারা গত ক্লাসটা ভালো করে করছেন তারা 15% দিয়ে করবে। যদি বলে যে না তুমি কি বলে সার্টেনলি ইকুইভ্যালেন্ট, আনএডজাস্টেড ভাবে মানে আনএডজাস্টেড বা শুধু এনপিভি বের করো, তার মানে এটা, আর সিই বা অ্যাডজাস্টেড এনপিভি বের করো, তাহলে এটা হবে। সি মানে কি বোঝায় আনএডজাস্টেড? হ্যাঁ, সি দ্বারা কি বোঝায় আনএডজাস্টেড? সিই দিয়ে বোঝাচ্ছে হলো ঝুঁকি, মানে অ্যাডজাস্টেড, ঝুঁকি এবং আচ্ছা অ্যাডজাস্টেড। আচ্ছা, এটা অঙ্কের বাইরে ছিল, এটা এই অঙ্কে ঝুঁকি নাই, ঝুঁকির বিষয়ে সেরকম কিছু নাই। ইন্টারনাল ইনভেস্টমেন্ট বিনিয়োগ করছি, পি তে হলো বিনিয়োগ বা এনসিও 12,000, কিউতে 18,000। 4 বছরে পি থেকে পাচ্ছি কিছু টাকা, কিউ থেকে পাচ্ছি কিছু টাকা। রিস্ক ইন্ডেক্স নামে একটা কথা লেখা আছে, অর্থাৎ ঝুঁকি পি তে 1 আর কিউতে 60। এই তথ্যগুলো স্যার অনেকে নাকি ক্লাসে ঢুকতে পারতেছে না স্যার। ক্লাসে ঢুকতে পারতেছে না? হ্যাঁ, কয়েকজনে মেসেজ দিল। ক্লাসে তো আপনারা যেভাবে ঢুকছেন সেভাবেই তো ঢুকবে। লিংক তো দিয়ে দিছিলাম, দেখি তো ক্লাসের লিংক দিছি কিনা আজকে। লিংক তো দিছি, কিন্তু উনি মনে হয়তো বা ইয়ে করতেছে না, যে ওই ডাউনলোড বা নতুন হয়তো বা উনি বুঝতে পারতেছে না আর কি। আচ্ছা, অনেকে না, ওনারই সমস্যা, উনি বুঝতেছে না। যাই হোক,
ক্লাসে যাই আমরা আবার। এখানে কি বলতেছিলাম আমরা, বলছে ফাইন্ড দ্য নেট প্রেজেন্ট ভ্যালু। এখানে বলতেছে ফাইন্ড দ্য নেট প্রেজেন্ট ভ্যালু of each project using the firm cost of capital in the situation which project is preferred. বলতেছে দুইটা প্রজেক্টের এনপি বের করো, বের করে এই অবস্থায় কোন প্রজেক্টটা নেওয়া উচিত সেটা বলছে। আর আমরা যে কোনো পদ্ধতি ছক দিয়েও করতে পারি, ছক ছাড়াও করতে পারি, সূত্র দিয়েও করতে পারি। সূত্র দিয়ে করলে তো শর্টকাট হয়ে যায়, সূত্র দিয়ে করে ফেলি। স্যার ছক দিয়ে একবারে শেখান, দুই রকম তো অ্যাডজাস্ট হচ্ছে না। আসলে কি ছক দিয়ে না, সব অঙ্ক করতে গেলে অনেক বড় বড় হয়ে যায়, অনেক ছক করতে হয়। সূত্র দিয়ে করতে আপনার সুবিধা হয়, সবগুলা সূত্র একরকম। এখন ধরেন এখানে 4-5 বার চাই, 4-5 ধরনের জিনিস চাইছে। এখন প্রতিবার তো ছক কাটা কাটা সমস্যা, যেমন সামনে অঙ্কগুলো যাবেন রিস্কের সাথে, এগুলো ছক দিয়ে করলে আর বেজাল বাড়বে, এমনি সূত্র দিয়ে করলে বেশি ভালো হবে হয়তো। ছক দিয়ে এটা করতে হবে নিয়ম। এখন বলছে এনপিভি রিকোয়ারমেন্ট এ করতেছি, রিকোয়ারমেন্ট এ তে বলতেছে এনপিভি বের করো। কারটা বের করবো? প্রজেক্ট পি এরটা বের করবো। প্রজেক্ট পি এরটা যদি বের করতে যাই, যেহেতু 4 বছরের অঙ্ক, 4টা ছোট ছোট দাগ দিব। বিয়োগ দিব এনসিও বা ইনভেস্টমেন্ট, যেটা বিনিয়োগ করা হয়েছে। এই অঙ্কে 4টা টাকা পাইছি কি, প্রজেক্ট পি তে 6,000 পাইছি, পর 4,000 পাইছি, পর 5,000 পাইছি, পর 3,000 পাইছি। উপরে এগুলাই খেলবো, 6,000, 4,000, পর 5,000, 3,000। আর নিচে লিখবো 1 প্লাস আর এর মান। এখানে দুইটা দেওয়া আছে, একটা আছে হলো 15% আর একটা আছে 10%। যেহেতু নরমাল এনপি বের করতে বলছে, তাই আমরা 15% দিয়ে করব। স্যার প্রশ্নে কি উল্লেখ থাকবে যে অ্যাডজাস্টেড আর আনঅ্যাডজাস্টেড? হ্যাঁ, এই প্রশ্নে উল্লেখ থাকলেও তো লাভ নাই, কারণ এখানে তো আমাদের এই যে কি বলে সার্টেনলি ইকুইভ্যালেন্টের শব্দটা এখানে নাই এই অঙ্কে। সো এটা তো আনঅ্যাডজাস্টেড, ঝুঁকি মুক্ত আর ঝুঁকি টুকি ছাড়া যেটা স্বাভাবিক অঙ্ক সেটা। কিন্তু আগের অঙ্কগুলোতে যেরকম, যেমন আমি জানি প্রশ্নটাতে সার্টেনলি ইকুইভ্যালেন্ট দেওয়া ছিল, এই যে এখানে সার্টেনলি ইকুইভ্যালেন্ট সিস্টেম দেওয়া ছিল, এর আগেরটাও সার্টেনলি ইকুইভ্যালেন্ট ছিল। হ্যাঁ, এই অঙ্কে তো এইগুলো নাই, তাই আমাকে আমরা বেঁচে গেছি, আমাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। 15 দিয়ে করব। প্রথমে দেখবো 1 বছর, এখানে দেখবো 2 বছর, এখানে দেখবো 3, এখানে 4। আর বিনিয়োগ কত? বিনিয়োগ হলো 12,000 টাকা। এই যে এখানে উপরে বিনিয়োগ দেওয়া আছে 12,000, এনসিও বা বিনিয়োগ হলো 12,000। এখন সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে কাজ করব, সম্পূর্ণ উঠাই ফেললাম। মান চলে আসতেছে হলো 5,220, 3,024, 3,290, 1,716 বিয়োগ এনসিও মানে বিনিয়োগ করছি 12,000। সবগুলো একসাথে যোগ বিয়োগ করলাম, এনপিভি বেরিয়ে আসলো 1,250 টাকা। এনপিভি পেয়ে গেলাম পি এরটা। আচ্ছা, যদি ছক দিয়ে করতে চাই সেক্ষেত্রে কয়টা ঘর হয়? আমাদের মাত্র 4টা ঘর করতে হবে। একটা ঘর নাম হলো ইয়ার, আমি একটু বুঝে বুঝে লিখে দিই। আরেকটা সিএফএটি, ডিএফপিভি। ইয়ার হলো 4টা লিখবো, সিএফএটি 6,000, 4,000 এটা লিখবো। ডিএফ বের করার সূত্র 1 ভাগ 5 ব্র্যাকেট 1 প্লাস 15% না 0.15। এন এর মান হলো প্রথমে 1 দিব, পর 2 দিব, পর 3 দিব, পর 4 দিব, এইভাবে ডিএফ বের করব। আর সিএফ এটা তো আনইকুয়ালের ক্ষেত্রে স্যার, ইকুয়ালের ক্ষেত্রে তো ডি টেবিল থেকে মানটা দিব না। যে এটা তো আনইকুয়াল, আমাদের ক্যাশ ফ্লোটা তো আনইকুয়াল। হ্যাঁ, তখন আমরা এভাবে সি টেবিলের মানটা বের করে নিতে পারবো। হ্যাঁ, কিন্তু যখন ইকুয়াল সমনগত আন্তঃপ্রবাহের ক্ষেত্রে তখন আমরা ডি টেবিল থেকে মানটা দিব না। আচ্ছা, যখন সমান থাকবে
সেটা টেবিল তখন পরীক্ষা হলে নিয়ে গেলে আপনার তো কমার্সের টিচার পড়বে না হলে, পড়বে হলো সায়েন্সের টিচার, আর্টসের টিচার বেশি, বিবিএর টিচার তো নাই, অনেক কম। ওরা ভাববে এটা নকল নিয়ে আইছেন, এই জন্য না ওই কাগজটাকে অ্যাপ্রুভ করবে না ম্যাক্সিমাম টাইমে। এই জন্য টেবিল ছাড়া কিভাবে বের করতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। আর টেবিল নিতে চাইলে ওই ডিপার্টমেন্টের যে হেড আছে ওনার কাছে যায় ওই কাগজটা সত্যায়িত করবেন, করে নিয়ে যাবেন পরীক্ষা হলে। আর এটার অঙ্ক আসবে এখন। কাগজটা এলাও করে তো? অনেক জায়গায় করে না। যারা যে আরেকটা প্রশ্ন ছিল স্যার আমার। বলেন স্যার আমরা তো আনইকুয়াল দিয়ে করছি স্যার, একটা ইকুয়াল দিয়ে করালে বেটার হবে না স্যার? আচ্ছা, এখনো তো শুরু হইলো মাত্র 3টা ক্লাস। নিচে যান, যে নিচে যেতে থাকেন, পরে দেখবেন যে এটা কি 5 নাম্বার অঙ্কে দেখেন আপনি যত ধরনের নিয়ম আছে শীটের বাইরে কোনো নিয়ম নাই, শীটের বাইরে একটা নিয়মও নাই, বুঝতে পারছেন? সো টেনশনের কোনো কারণ নাই, শীত করলে অঙ্ক 100% কমন থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যাই পরের অঙ্কে। পরের অঙ্ক বলতে অঙ্কে যাই ফিরত, যে এখানে এনপিভি পেয়ে গেলাম 1250 টাকা। এখন 2 নাম্বারটার সেম কাজ করতে হবে। 2 নাম্বারটা এনপিভি প্রজেক্ট কিউ মনে না, কিউ। আবার 4টা লাইন দিলাম, $4000, $6000, $8000, $1100। এরপর এখানে আছে 1 প্লাস 0.15, 1 প্লাস 0.15, 1 প্লাস 0.15, 1 প্লাস 0.15, 1 2 3 4। এটা ক্যালকুলেশন করব, মান আসবে 3480, 4536, 5264, 6292। এনসিওর মান দেওয়া আছে এখানে 18000। সাইন্টিফিক ক্যালকুলেটর নিলাম, চাপ দিলাম, মান চলে আসলো 1572 টাকা। তাহলে আমাদের দুইটার মাঝে এনপিভি কিন্তু ওরটা বেশি, এই প্রজেক্টের লাভ বেশি 1572 টাকা। আমি ডিসিশন দিব প্রজেক্ট কিউ কে। তার প্রশ্ন চাইছে ইন দিস সিচুয়েশন হুইচ প্রজেক্ট ইজ প্রেফার্ড। যদি এভাবে লিখবেন আই প্রেফার্ড প্রজেক্ট কিউ, শেষ। হোয়াই তো আর চাইনি, হোয়াই হলে বলতেন এটার এনপিভি হায়ার দেন project Q. NPV of project Q is higher than project P. শেষ। স্যার যেটার প্রজেক্টের হায়ার হবে সেটাই নিতে হবে সিলেক্টেড? জি জি জি, যে প্রজেক্টের ইয়ে বেশি সেটাই নিতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি এরপরের রিকোয়ারমেন্টে, ডিটারমাইন দ্য RADR ইউজিং CAPM। স্যার একটা কথা বলবো স্যার? জি বলেন। স্যার এই যে এখানে একটা ক্যাপিটাল 15% আছে আর একটা হচ্ছে রিস্ক ফ্রি রেট 10% আছে, দুইটা দেখা যাচ্ছে স্যার। জি জি জি, আমরা অঙ্ক করবো 15% দিয়ে নাকি স্যার? হ্যাঁ, এইটার সম্বন্ধে জানতে হলে আগের 2টা ক্লাস আরো ভালো করে করবেন। আর ক্লাসের প্রথম অংশটার মাঝে আমি আবার এটা নিয়ে আরো ব্যাখ্যা করছি কোনটা হবে না। না স্যার, আগের ক্লাসে তো ছিল যে যখন আনঅ্যাডজাস্টেড বলছিল তখন আমরা ওই যে ক্যাপিটালটা দিয়ে করতাম, রিস্ক ফ্রি দিয়ে করতাম না, কিন্তু এটা তো আনঅ্যাডজাস্ট বা অ্যাডজাস্ট এরকম কিছু বলে নাই। এখানে এটা তো বোঝাই যাচ্ছে এটা হলো নরমাল একটা নিয়ম, অ্যাডজাস্টেড করার কোনো সুযোগ নেই, কিন্তু কোনো ঝুঁকি নাই। আগের অঙ্কে তো ওই যে এটা এই কথাগুলো এই ক্লাস তো সেভ থাকবে, আবার ইয়ে করেন আমি আগে এই অঙ্ক এইভাবে দেখাই দিছি একটু আগে, সার্টেনলি ইকুইভ্যালেন্ট এই শব্দগুলো আগে 3টা অঙ্কে ছিল, এই অঙ্কে তো নাই, যার ফলে আমি সার্টেনলি অ্যাডজাস্টেড চাইলেও করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ডিটারমাইন দ্য RADR ইউজিং CAPM। CAPM এর নীতি অনুযায়ী বা ফর্মুলা অনুযায়ী রিটার্নটা বের করো। CAPM হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল।
এই নীতি অনুযায়ী RADR RADR এর ফুল ফর্ম কি স্যার? রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট এটা ইয়ার বলা হয় সংক্ষেপ, যে মুনাফার প্রত্যাশিত মুনাফা। RADR বের করার সূত্র কমন একটা সূত্র, এটা আমরা ইয়েতে করছি, যারা ইনভেস্টমেন্ট আছে তারা তো এগুলা করছি। RF প্লাস এখান থেকে বিটার বদলি আমরা এখানে লিখবো আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব না, আমি তো ক্লাস আছে, ক্লাসটা শেষ করে দিই। এখন এটার সূত্র RF প্লাস রিস্ক ইন্ডেক্স অথবা বিটা RM মাইনাস RF। এখন এখানে RM না ইউজ করে KM ইউজ করতে হবে বা K ইউজ করতে হবে। RF এর মান দেওয়া আছে, ক্যাপিটাল দিচ্ছে না স্যার, ওই জন্য কস্ট অফ ক্যাপিটাল ইউজ করতে। হ্যাঁ কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে, তো K লিখতে পারেন। কারণ RADR P এর জন্য কাজ করতেছেন। RF এর মান রিস্ক ফ্রি রেট। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল আমার। বলেন। আমরা তো CAPM এর ক্ষেত্রে ইউজ করে তো স্যার রাডার এভাবে বের করতেছি, যদি CAPM যদি না বলতো তাহলে কি আমরা একই সূত্র ইউজ করতাম, মানে একই সূত্র লিখতাম? যখন আমাকে বিটা দেওয়া থাকবে, অঙ্কে বিটা অথবা রিস্ক ইন্ডেক্স দেওয়া থাকবে, তখন এই পদ ছাড়া আর কোনো পদ নাই আমার কাছে। যখন অঙ্কে সিগমা দেওয়া থাকবে তখন আরো পদ আছে। এটা আমরা কি ইয়েতে শিখবো, এটা ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইতে আছে, এখানে নাই। আচ্ছা, আরআই বা রিস্ক ইন্ডেক্স এই যে সুন্দর করে দেওয়া আছে 1, পি এর জন্য 1 দেওয়া আছে সুন্দর করে নিচে, এন লিখবো 1। KE মানে কস্ট অফ ক্যাপিটাল 15% মানে 0.15। RF 0.10। ইচ্ছা করলে হিয়ার এগুলো লিখে দিতে পারেন। হিয়ার RF 10% মানে 0.10, 10% লিখে লিখতে পারেন। আর KM KE 15% মানে 0.15। রিস্ক ইন্ডেক্স RI 1। আমি ক্যালকুলেশন করলাম 15 চলে আসলো, 0.15 অথবা 15%। এখন RADR কিউ বের করব। কিউ বের করার জন্য স্যার শুধু CAPM থাকলে আগের সূত্রটা অ্যাপ্লাই করতাম। এখানে চাইছে যে রিটার্ন বের করো CAPM এর নীতি অনুযায়ী, তাহলে রিটার্ন বের করার সূত্র এটা। এই সূত্র আপনার মুখস্থ করে ফেলতে হবে, এটা একটা কমন সূত্র। এইবার RF 10, ঠিক আছে, সূত্র আর লিখবো না। RI কিউ এর জন্য, পি এর জন্য RI হলো এটা কি পি এর জন্য, কিন্তু RI কিউ হলো আলাদা। কিউ এর জন্য আপনার RI এর মান দেওয়া আছে হলো 0.6। মান আমি বসাই দিলাম 0.60 বা স্যার 0.06 60 সরি 60। ও আচ্ছা আচ্ছা, 6 এর পর এই সংখ্যাটার পরে যে আপনি 3টা জিরো দিলে যে কথা, না দিলেও একই কথা। বিষয়টা আমি বুঝাই দিই। যেমন এখানে 1 আছে, এটার সামনে যত মান যায় তত শূন্য দেন, এই 1 এর মান পরিবর্তন হবে না। আবার এটার সামনে যদি দশমিক চলে আসে, এটার পিছনে যত মান চায় তত শূন্য দেন, তাহলে এটার কোনো ভ্যালু নাই। 6 এর পরে শূন্য লিখলে হয়, না লিখলে হয়। এটা গুণ করলাম, গুণ করলে মনে হয় আসে 0.03 আসে, 13%। পয়েন্টের অথবা এটাকে 100 দিয়ে গুণ করে 13% আনসার দিতে হবে। সুদের ক্ষেত্রে অবশ্যই পার্সেন্ট উত্তর দিতে হবে, পার্সেন্ট ছাড়া সুদের উত্তর হয় না। আচ্ছা, পরে এটা শেষ হয়ে গেল আমাদের। এরপর বলতেছে
compare your finds in A and B. Which project do you recommend for the farm? দুইটার মাঝে কোন প্রজেক্টটা তুমি সাজেস্ট করো? তো এটা তো আমরা আগেও বলে দিছি যে আমাদের প্রজেক্ট কিউ থেকে হায়ার। হ্যাঁ, এনপিভি প্রজেক্ট কিউ টা ভালো, সো আমি ওই প্রজেক্ট কিউ কে আমরা সিলেক্ট করব, সাজেস্ট করব এটাই। আর এটা মনে হয় এটা ডি নাম্বারটা ভুলে চলে আসছে, এটা অন্য এটা এই প্রশ্নের না, এটা হলো আপনার ওই এই বইয়েরই একটা চ্যাপ্টার আছে ওই যে রাশিয়ারের, ওইটারটা চলে আসছে। এটা না, ডি নাম্বারটা নাই মনে করে, কেটে দিব স্যার। হ্যাঁ, ওটা কেটে দেন। ওটা আপনার চ্যাপ্টার 5 এর একটা অঙ্কের, এটা চলে আসছে এখানে প্রিন্টিং মিস্টেক। তাহলে আজকে আর নতুন আরেকটা অঙ্ক করার সময় নেই আপনাদের। এই নেক্সট ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করব, 5 নাম্বারটা। একটা কথা হলো যে এই প্রথম যে 3টা করছি এটা আসার সম্ভাবনা কম, গত বছর ওই টাইপের অঙ্ক চলে আসছে। এখন তারপরেও জাতীয় ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন এখন আর আগের মতো করে না, ক্রিটিক্যাল প্রশ্ন করে। বিশেষ করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এখন বই 2টা হইলেও কি হইছে, 2টা বইয়ের প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হয়, গতানুগতিক প্রশ্ন হয় না, অন্যরকম যেখান থেকে প্রশ্ন আসার কথা না সেখান থেকে প্রশ্ন আসে। যদি আপনি আর অ্যাকাউন্টিং এর স্যার, অ্যাকাউন্টিং এর প্রশ্ন এখন ক্রিটিক্যাল করে ফেলছে, জাতীয় ইউনিভার্সিটি এখন চালাক হয়ে গেছে, এই বোর্ড কোশ্চেন মারে না বেশি, আর যে প্রশ্ন যে চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট না ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়ে দেয়, ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে দেয় না। যেমন এই বছর দেখবেন ফার্স্ট ইয়ারের এক্সাম হইছে, ওয়ার্কশিট দিছে না অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, ওয়ার্কশিট দেয় না, ওয়ার্কশিট ছাড়া তো প্রশ্নই হয় না কোন সময়। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রশ্ন হইছে আউল ফাউল চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়ে ভরে রাখছে, এই ব্যাংক রিকনসিলিয়েশন থেকে 2টা অঙ্ক দিছে, আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোতে কোনো প্রশ্ন দেয় নাই, ডিপ্রিসিয়েশন চ্যাপ্টার থেকে প্রশ্ন। স্যার আমাদের সলিউশনটা কি? আপনাদের সলিউশন এই জন্যই সবই করতে হবে, বাদ দিয়ে করলে পরে বিপদ হয়ে যাবে, এই জন্য ইম্পর্টেন্ট আমি করাবো। আর স্যার আরেকটা কথা বলতাম স্যার, কি বলেন স্যার আমাদের জন্য যেহেতু স্যার ওই সার্টেনলি ইকুইভ্যালেন্টের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে কোন ম্যাথ গুলো ইম্পর্টেন্ট বেশি স্যার? আপনাদের জন্য টিআর এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে ওই নিচে, এটা আর কি গতানুগতিক প্রশ্ন হলে এইগুলা হইতে পারে, হ্যাঁ, প্রবাবিলিটি এন্ড রিটার্ন। আর গতানুগতিক প্রশ্ন না হইলে যে কোনটাই হইতে পারে, আর এখান থেকে হুবহু কমন করতে হয় যদি গতানুগতিক প্রশ্ন হয় আর কি, সিম্পল প্রশ্ন তাহলে নিয়মটা হ্যাঁ, এগুলোতে হুবহু প্রশ্ন হইতে পারে, শুধু মানগুলো এগুলো চেঞ্জ করে মান দিয়ে দিবে। এমনিতেই স্যার হঠাৎ পরীক্ষা দিয়েছে, আবার যদি প্রশ্ন খারাপ হয় তাহলে তো আর পাস করবে না কেউ। হ্যাঁ, পাস করবে। আর গত বছর আরেকটা কথা বলতাম স্যার, শুনেন, গত বছর আরেকটা কথা বলি, আপনার ইনভেস্টমেন্ট যে বইটা আছে ম্যানেজমেন্টের 3টা প্রশ্ন দিয়েছে হলো ক্যাপিটাল স্ট্রাকচার থেকে, প্রশ্ন দেখলে বুঝতে হবে 3টা প্রশ্ন দিয়েছে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে, যারা এই ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা বাদ দিছে ওদের হয়ে গেছে সর্বনাশ। আর থিওরি আসছে মনে হয় 3টা, আর তিনটাতে 6টা গেল, আর 2টা অন্য চ্যাপ্টার থেকে আসছে। আর এইবার এই চ্যাপ্টার থেকে ক্যাপিটাল বাজেটিং এর রিস্ক অ্যানালিসিস থেকে 2টা করলে হবে স্যার, বেটার। হ্যাঁ, অ্যাকাউন্টিং 2018 না কত সালে এই আপনার এই চ্যাপ্টার থেকে 2টা করছিল, বেঁচে গেলেন। আর আরেকটা কথা হলো কিছু চ্যাপ্টার সহজ আছে, বুঝছেন, 4টা চ্যাপ্টার আছে ওয়ার্কিং ক্যাপিটাল ফিনান্সিং স্যার, ওটা অনেক ইজি স্যার। হ্যাঁ, অনেক ইজি, সূত্র শিখবেন 5টা সূত্র, আমি করছিলাম তার আগে। হ্যাঁ, 5টা সূত্র শিখবেন, 4টা অঙ্কই শিখতে। জি। এবং আপনার সুবিধা কি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে ওই চ্যাপ্টার আছে, এক ডিলে 2 পাখি মরবে, 4টা অধ্যায় কমন আছে। 4টা অধ্যায় হলো চ্যাপ্টার 3, 4, 5, 6, এই 4টা ভালো করে করবেন, 2 বইয়ের জন্য হয়ে যাবে। আমাদের তো এখন পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই, কারণ যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইমপ্রুভ আছে তাদের তো কোনো লাভই হবে না, রেজাল্ট যতই পাস করে যাক তাদের তো সেই ইমপ্রুভ দেবে, ততদিন পর্যন্ত বসেই থাকা লাগবে। আচ্ছা, না পরীক্ষা আপনি কি এটাকে পাস করবেন না, ফোর্থ ইয়ারে পাস করবেন না? এটাই কথা, অবশ্যই, কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এটা পরীক্ষা হওয়ার পরে নিলে যেটা হতো একই কথা, আপনার একই কথা ঘুরায় ফিরে দেখেন, এক কথা না, লাভ কিছুদিন টাইম তো পাওয়া যেত।
যাই হোক, তাড়াতাড়ি পরীক্ষা দিলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, সমস্যা নেই। শুনেন আপনাদের এক কথা বলি, ছাত্রদের যদি কিয়ামত পর্যন্ত টাইম দিয়ে দেওয়া হয় পরীক্ষা কিয়ামতের সময় হইব, তারপর ছাত্ররা পড়ালেখা করবে না। এখন যদি আজকে আপনি যদি এই যে অনেক ছাত্র আছে আজকে যে পড়া শুরু করছে, রুটিন হওয়াতে হয়েছে, ওরা রুটিন হয়ে পড়া শুরু করতো, এর আগে পড়া শুরু করতো না। আরো 6 মাস মাঝখান এক বছর তো জি স্যার, গ্যাপই গেল না। তখন আচ্ছা, তো যাই হোক, বই গল্প কিনা করে এখন সারাদিন গল্প আমিও করা ওই দলে হবে। স্যার। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথাবার্তা হবে, আপনারা বাসায় এগুলো একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আর ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।